যে মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা যতই চেষ্টা করি না কেন, এই ফ্যাসিস্ট হাসিনার পতন ভিন্ন আমাদের আসলে কোনো আলটিমেট কর্মসূচি হতে পারে না। তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে, না হয় আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব না। আমরা মূলত হচ্ছে যখন দেখছি যে হচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে একটা কোটা আন্দোলনের জন্য, মানে হচ্ছে কোটা আন্দোলনের নামার কারণে তাদের যৌক্তিক আন্দোলনগুলোকে সরকার অ্যাকসেপ্ট না করে, যৌক্তিক দাবিগুলোকে অ্যাকসেপ্ট না করে সরকার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার মানুষ হত্যা করতেছে, ছাত্রদেরকে হত্যা করতেছে, জনতাদেরকে হত্যা করতেছে। তখন আমরা চিন্তা করি যে হচ্ছে এই যে মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তখন আমরা মূলত 25 তারিখ থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করবো, যেভাবে হোক। প্রয়োজন আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজনে মরবো। যদি সরকার যদি ক্ষমতা থাকতে হয়, আমাদের মধ্যে একটা কনসাসনেস জাগে, আমরা যে 3-4 জন বাইরে থাকি, যে হচ্ছে এই হাসিনা সরকার যেহেতু প্রায় 150-200 জনকে হত্যা করে ফেলেছে, সেহেতু যদি তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে, না হয় আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব না। এই জায়গা থেকে মূলত হচ্ছে আমরা আমাদের লড়াইটা শুরু করি। দেখা যাচ্ছে ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন, সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনো সুযোগ ছিল না। আমরা তখন হচ্ছে মূলত আমরা 3 জন একসাথে ছিলাম, আমি, মাহিন সরকার ভাই আর রিফাত রশিদ। আমরা 3 জন আলোচনা করতাম এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আব্দুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম। এরপর আরো কিছু ওয়াহিদ ভাই, হামজা ভাই, সাইদ, এরকম আরো অনেককে, মানে হচ্ছে আমরা মূলত বুদ্ধু ভাই, আনাব ভাই, ওনাদেরকে আমরা অনলাইনে আমরা পরামর্শ করতাম বিভিন্ন জুম মিটিং এর মাধ্যমে ডেকে কিভাবে কি করা যায় এবং কে কোথায় থাকবে, কে কোথায় নামবে। এইভাবে আমরা মূলত হচ্ছে এই আন্দোলনের ঘোষণা, মানে হচ্ছে প্ল্যানিং করতাম এবং পাশাপাশি হচ্ছে আমরা এই আন্দোলনটাকে মাঠেও কার্যকর করার জন্য আমরা কে কোন পয়েন্টে থাকবে, কে কোথায় কার সাথে যোগাযোগ করবে, কাদেরকে কে কোথায় কিভাবে নাম হবে, এই সবগুলো আমরা সারা রাত জেগে জেগে আমরা প্ল্যানিং করতাম। আমরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময় পালন করেছি। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা যখন আসলে একটা সময় অনুভব করি যে আমরা এই সরকারের সময়ে আমরা বাইরে খুব একটা নিরাপদ না, তখন কিন্তু আমরা একটা নিরাপদ আশ্রয়ে যাই এবং নিরাপদ আশ্রয় থেকে আন্দোলনটা আমরা পরিচালনা করতে থাকি। সেই মুহূর্তে আসলে আমাদের যারা ডিবি হেফাজতে ছিলেন, যারা সিনিয়র ভাই, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এই সময়ে আমরা মূলত নিজেদের মধ্যে ডিসকাস করে এবং সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন খবরগুলো আসছে সারা দেশ থেকে, সেগুলো আমরা ডিসকাস করে আমরা আসলে কর্মসূচিগুলো দিতাম। তারই ধারাবাহিকতায় প্রত্যেকে আমরা যারা কর্মসূচি দিতাম, এক একদিন এক একজনের নামে এবং এক একজনের আইডিয়া থেকে কর্মসূচিগুলো যেত। সেখানে আমিও কর্মসূচি দিয়েছি। তো সব কিছু মিলিয়ে এই যাত্রাটা আসলে সহজ ছিল না। আমরা চেষ্টা করেছি জনগণের মতামতকে প্রাধান্য দিতে এবং একটা পর্যায়ে আমরা গিয়ে বুঝতে পারি যে আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, এই ফ্যাসিস্ট হাসিনার পতন ভিন্ন আমাদের আসলে কোনো আলটিমেট কর্মসূচি হতে পারে না। এবং আমরা কিন্তু 3 আগস্টে কিন্তু আমরা ঘোষণা করি যে 1 দফা ভিন্ন আমাদের কথা নেই, এবং 9 দফা বনাম 8 দফা এরকম একটি বিষয় কিন্তু সামনে এসেছিল এবং জনগণের মনে প্রশ্ন তৈরি করেছিল। আসলে জনগণের উদ্দেশ্যে একটা কথা আমরা বলতে চাই, সেই 9 দফা ছিল কিন্তু আসলে আলটিমেটলি 1 দফা। কারণ সেই 9 দফায় কিন্তু স্বৈরাচারী হাসিনার যে প্রকাশ্য নিঃশর্ত যে ক্ষমা, সেই ক্ষমার কথাটি উল্লেখ, তার ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এবং দায় স্বীকার করতে হবে, সেই কথাটি কিন্তু উল্লেখ ছিল। মানে স্বৈরাচারী হাসিনা যদি 9 দফার প্রথম দফা সেটি যদি মেনে নেয়, একটা দফায় যদি মেনে নেয়, তার মানে তার কিন্তু ক্ষমতায় থাকার যে লেজিটিমেসি সেটি আর থাকে না। তো সেখান থেকে জনগণের দাবি ছিল স্পষ্টভাবে 1 দফা এবং সেটি ঘোষিত হয় শহীদ মিনার থেকে। তারপরে বাকিটুকু ইতিহাস। এবং আমরা বলতে পারি যে আমরা এই ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী।